আমাদের সাথে যা হয়েছে আমি সব ভুলে গেছি, সত্যি। কিন্তু তুমি আমাকে কথা দাও বাবাই, আমাদের মতো আর কাউকে যেন এমন যন্ত্রণা সহ্য করতে না হয়, কেউ যেন আর আমার বোনদের মতো হারিয়ে না যায়। অয়নের বুকটা হঠাৎ করেই কেঁপে ওঠে। যাদের সে নিজের প্রাণ দিয়ে আগলে রেখেছে, সামান্য একটা ঝড়ের যেন সেই সব কিছু এলোমেলো হয়ে গেল। এত বছরের ভালোবাসা, যত্ন, নিরাপত্তা সব কিছু মুহূর্তের মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। সে শক্ত করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে বুকের ভেতরটা হু হু করে ফাঁকা হয়ে যাচ্ছে। কিছু দূরে আদিল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে, চোখে মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু মাথায় ভেতর চিন্তার ঝড়। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার যদি কিছু হয়ে যায়, অয়ন কি সেটা সহ্য করতে পারবে? কথাগুলো ভাবতেই মাথা ঝিঝি করে ওঠে। না, সে এখনই হারিয়ে যেতে চায় না, সে বাঁচতে চায়। সে আবার সবার সঙ্গে একসাথে থাকতে চায়। তারও তো স্বপ্ন ছিল একদিন নিজের একটা ছোট্ট সংসার হবে, তার বউকে সে অনেক ভালোবাসবে, তারপর একটা বেবি আসবে। সেই ছোট্ট বেবিটা সারাদিন তাকে বাবা বাবা বলে ডাকবে, ভাই বোনদের সঙ্গে হেসে খেলবে, বাড়িটা কোলাহলে ভরে উঠবে। কিন্তু এইসব স্বপ্নগুলো যেন তার জন্যই লেখা হয়নি। মনে হয় নিয়তি তার ক্ষেত্রেই সবচেয়ে নিষ্ঠুর খেলাটা খেলেছে। এইসব ভাবনার মাঝে আয়নের কণ্ঠে বাস্তবতা ফিরে আসে। মা, আমার বড় আম্মা কই? আমি এসেছি যেন এক পলক দেখতে আসলো না কেন? কথাটা ভেতরে হালকা অভিমান আর চাপা কষ্ট। মেয়েটি কিছু না বলে অয়নের হাতটা শক্ত করে ধরে, ছোট্ট হাতের টানিয়ে যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে। সে তাকে টেনে নিয়ে যায় ভিতরে একটি রুমের দিকে। অয়ন রুমে পা রাখতেই থমকে যায়। দৃশ্যটা তার বুকের ভিতরে কাঁটার মতো বিঁধে যায়। নিতু এলোমেলোভাবেই মেঝেতে বসে আছে, গায়ে জড়ানো ওড়নাটা অনেক দূরে পড়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো লাল হয়ে ফুটে গেছে। পুরো শরীর জুড়ে এমন একটা অসহায়ত্ব, যেন জীবন থেকে সব আলো নিভে গেছে। অয়ন ধীরে ধীরে তার পিছনে গিয়ে পড়ে থাকা ওড়নাটা তুলে নেয়, নিজের হাতে যত্ন করে সেটা নিতুর গলায় জড়িয়ে দেয়। তারপর মিটার সামনে বসে পড়ে, একদম চোখের সমতলে। নিতু অয়নকে দেখা মাত্রই মাথা নিচু করে ফেলে, চোখাচোখি করার শক্তিটুকু যেন তার নেই। অয়ন নরম গলায় কথা বলার চেষ্টা করে, একবার দুইবার বারবার, কিন্তু কোনো শব্দ বের হয় না নিতুর মুখ থেকে। রুমটা নিঃশব্দ হয়ে যায়। অয়ন কণ্ঠ শক্ত করে, তবু ভিতরের কাঁপুনিটা চাপা দিয়ে বলে, আম্মা, ব্যর্থ বাবার সঙ্গে কথা বলবে না? এই একটা বাক্যই যথেষ্ট ছিল। নিতু আর নিজেকে ধরে রাখতে পারে না। সে হঠাৎ করে অয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে, দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলেই সব হারিয়ে যাবে। তার কণ্ঠ হাউ মাউ করে বেরিয়ে আসে, বাবাই, ও বাবাই, ওরা আমাদের ভালোভাবে বাঁচতে দিল না কেন? আমরা তো অনাথ, তুমি ছাড়া তো আমাদের কেউ নেই, তবু ওরা আমাদের ছাড় দিল না। অয়নের বুকের ভেতরটা ফেটে যেতে চায়। সে নিতুকে শক্ত করে আগলে ধরে, এই কান্না তার বুক ছিঁড়ে যাচ্ছে, তবুও সেই কাউকে বুঝাতে দিচ্ছে না। এই মুহূর্তে সে শক্ত না থাকলে ভেঙে পড়বে সবাই। অয়ন নিতুর মুখ মণ্ডল দুই হাত দিয়ে আলতো করে ধরে, আঙ্গুলের স্পর্শে অদ্ভুত এক স্নেহ, এক অদম্য দৃঢ়তা। সে মাথা একটু নিচু করে নিতুর কপালের কাছে ঠোঁট নিয়ে গিয়ে ফিসফিস করে, আম্মা, কাঁদিস না। তোর বাবাই আছে তো, যারা তোদের কষ্ট দিয়েছে, যারা তোদের চোখের পানি ঝরিয়েছে, তাদের প্রত্যেককে তার প্রাপ্য শাস্তি পাবে। এটা তোর বাবাইয়ের ওয়াদা। কথাগুলো খুব ধীরে খুব স্থির স্বরে বলা হলেও তার ভিতরে লুকানো ছিল আগুনের মতো প্রতিজ্ঞা। এই মানুষটা হাসলেই যেন আশ্রয়, রেগে গেলে তেমনই ধ্বংস। নিতু অয়নের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদে। কিছুক্ষণ পর তার কান্নার শব্দ ধীরে ধীরে স্মিত হয়ে আসে। শরীরের শক্তিটুকু ছেড়ে দিয়ে সে অয়নের বুকের ভেতর ভর দেয়, যেন এই বুকটাই তার শেষ নিরাপদ আশ্রয়। অয়ন বুঝতে পারে এই মুহূর্তে শক্ত হওয়াটাই সবচেয়ে বড় ভালোবাসা। সে ধীরে ধীরে নিতুকে আলাদা করে, তারপর নিজের হাতে ছোট্ট বাচ্চা মেয়ে দুটোকে খাইয়ে দেয়। অয়ন হয়তো তাদের আসল বাবা নয়, তবে একজন বাবার কাছে যেমন যত্ন, স্নেহ, ভালোবাসা পায়, অয়ন তাই তাই দেয়। তারপর তাদের ঘুম পাড়িয়ে দেয় এবং কপালে আলতো করে হাত বুলিয়ে দেয়। ওদের নিঃশ্বাসের ওঠানামা দেখে অয়ন স্থির নিঃশ্বাস নেয়। তারপর অয়ন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একবার পিছনে ফিরে তাকায়, বাচ্চাগুলো ঘুমিয়ে আছে। এই দৃশ্যটা তার বুকের ভেতর শীতল করে দেয়। তারপর সেই দিনের কথা মনে হতেই চোখ দুটো লাল হয়ে ওঠে, চোয়াল শক্ত হয়ে আসে। এরপর সে আর এক মুহূর্ত দেরি করে না, নিজের গন্তব্যের দিকে পা বাড়ায় অয়ন।
যেখানে অপেক্ষা করছে হিসাব, অপেক্ষা করছে শাস্তি, অপেক্ষা করছে এমন এক ঝড় যার পর কেউ আর এই মেয়েটার দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। অয়ন আর আদিল বেলকনিতে পাশাপাশি বসে আছে। সামনে টেবিলে খোলা ল্যাপটপ, স্ক্রিনে দ্রুত বদলাতে থাকা কিছু ফাইল। অয়নের কানে হেডফোন গোজা। সে কারো সঙ্গে নিচু গলায় নয়, বরং হুঙ্কার তুলে কথা বলছে, কণ্ঠে চাপা আগুন, চোখের কোণে রাগের ঝিলিক স্পষ্ট। আদিল কিন্তু ল্যাপটপের দিকে তাকিয়ে নেই, তার দৃষ্টি বারবার ঘুরে যাচ্ছে রুমের দিকে। সে খেয়াল রাখছে কেউ তাদের দিকে এগিয়ে আসছে কিনা। হঠাৎ করেই তার চোখে পড়ে আহির দিকে। আহি ধীরে ধীরে রুমের দিকে আসছে। আদিল এক মুহূর্ত দেরি না করে অয়নকে ইশারায় থাম নিতে বলে। অয়ন সঙ্গে সঙ্গে কলটা কেটে দেয়। আহি এসে রুমের ভিতর ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার বেলকনির দিকে নরম পায়ে এগিয়ে আসে মাহি, হাতে দুটো কফির মগ। মাহি প্রথমে অয়নের দিকে মগটা বাড়িয়ে দেয়। অয়ন কফির মগটা হাতে নিয়ে এক চুমুক দেয়, তারপর ঠোঁটের করে মিষ্টি হাসি ঝুলিয়ে বলে, থ্যাঙ্কস বনু। এই সময় কফিটা যে কতটা প্রয়োজন ছিল তোকে বলে বোঝাতে পারবো না। যদিও একটা জিনিস এখন খুব দরকার ছিল, কিন্তু তার ধারে কাছে যাওয়া সম্ভব না মনে হয়। মাহি কিছু না বলেই মুচকি হাসে, তারপর কাপা কাপা হাতে আরেকটা মগ আদিলের দিকে বাড়িয়ে দেয়। এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। সে ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই মাহি। আদিলের কণ্ঠে নাম ধরে ডাক। মাহি সঙ্গে সঙ্গেই থেমে যায়, একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। ঠিক তখনই আহি দৌড়েই রুম থেকে বেরিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। সে সঙ্গে সঙ্গে নিজের ভাইয়ের পাশে গিয়ে বসে পড়ে, চোখ বড় বড় করে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে সেটা শুনতে ভীষণ উদ্গ্রীব। আদিল একবার বোনের দিকে তাকায়, তারপর মাহির দিকে চোখ তুলে গম্ভীর স্বরে বলে, রাতে আমার রুমে দেখা করিস। কথাটা শুনেই আহি খিলখিল করে হেসে ওঠে। হাসতে হাসতে দুষ্টুমি ভরা গলায় বলে, ভাইয়া তুমি কি রাতে মাহুর সাথে প্রেম করবে? অয়ন হুট করেই আহিকে এক ঝটকায় নিচের কোলে বসিয়ে নেয়। তার ফিসফিসিয়ে কথার ভেতরেই স্পষ্ট দুষ্টুমি। রাতের প্রেম বুঝিস পাখি? কথাটা কানে যেতেই আহি মুহূর্তে থমথমি মেরে যায়। এই সামান্য কথার এমন পরিণতি হবে সে কল্পনাও করেনি। এক সেকেন্ডের ভেতর একবার ভাই আদিলের দিকে, একবার মাহির দিকে, তো একবার অয়নের দিকে চোখ দিয়ে তাকায়। অয়ন ঠোঁট টেপে ধরে হাসছে এবং আবারও ফিসফিস করে বলেই, রাতের প্রেম বলছে আমাকে অবুক্ত রাখিস কেন? তোর কি আমার জন্য একটু মায়া হয় না পাখি? আহির বুক ধক করে ওঠে। ভাইয়ের সামনে কেউ এমন কথা বলে, তার তো জানা ছিল না। অয়ন এভাবে একদম প্রকাশেই দুষ্টুমি শুরু করে দেবে। সে লজ্জায় ধীরে ধীরে নুয়ে যাচ্ছে, মুখ লাল হয়ে উঠেছে। এদিকে মাহি মুখ টিপে হাসছে, চোখে এখন একদম অন্যরকম আলো, যেন বিশ্ব জয় করে এসেছে। এই মেয়েটাই তো কিছুক্ষণ আগেও বিষণ্ণতায় ডুবেছিল, আর এখন এতটা খুশি। ভালোবাসা বোধ হয় এমনই, হাজারটা আঘাত সহ্য করলেও একটা কথায় হৃদয়টা শীতল করে দেয়, মনের ভিতরে অজানা সুখ ঢেউ খেলিয়ে দেয়। আহি কাচুমাচু হয়ে মাথা নিচু করে খুব আস্তে ফিস ফিস করে বলে, অয়ন ভাই, এখানে ভাইয়া আর মাহু আছে। অয়ন একটুও পাত্তা না দিয়ে কাঁধ ঝাঁকিয়ে ওর বলে, সো হোয়াট, ওরা আছে তাতে আমার কি? আমি তোমার বোটের সাথে প্রেমের কথা বলছি। শোন না, আজ তোর বিয়ের দ্বিতীয় দিন, আজ প্রেম টেম হবে বল? এই কথায় আহির দৌড়ের বাঁধ ভেঙে যায়। সে ঝট করে উঠে বসে, চোখে দাও দাও করে আগুনের ফুলকি জ্বলছে। কোমরে দুই হাত গুজে রাগান্বিত কণ্ঠে বলে, অয়ন ভাই, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। অয়ন ভ্রু তুলে অসহায় মুখ করে তাকায় এবং নিরীহ ভঙ্গিতে বলে, কিছুই তো করলাম না, তাহলে বেশি বেশি কিভাবে হলো তুই বল? আহি দাঁত চেপে হঠাৎই গর্জে ওঠে, আয়রনের বাচ্চা! আরে পাখি, আস্তে চিৎকার কর, আমি কানে শুনতে পাই। এই নির্লজ্জ উত্তরে আহির মাথার ভেতর যেন আগুন জ্বলে ওঠে। সে ঠোঁট উল্টো করে রাগ চেপে রেখে আদিলের দিকে ঘুরে দাঁড়ায়। ভাইয়া তুমি কিছু বলছো না কেন? তোমার সামনে এই লোকটা পচা পচা কথা বলছে। আহির কণ্ঠে অভিযোগ আর অভিমান। আদিল মুখ খুলতে যাবে, ঠিক তখনই অয়ন নির্বিকার ভঙ্গিতে কথা কেটে দেয়। সত্যি কথা সবার কাছেই পচা লাগে, আর তোকে যদি পচা কথা না বলে তাহলে কি মন্ত্র মেয়েকে বলবো? বলেন গিয়ে, আপনাকে কে মানা করেছে? এই বলে আহি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে অয়ন বলে উঠল, কোথায় যাচ্ছিস দোয়েল পাখি? আহি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। মরতে যাবেন আপনি? অয়ন দাঁত কেলিয়ে হেসে উঠল, না, তুই একাই যা, এখন মরার মুড নেই। বাসর করে বাচ্চা কাছে পয়দা করে মরার কথা ভাববো। আর যেখানে মরতে যাস না কেন, অবশ্যই রাত হওয়ার আগে রুমে ফিরবে। বাল ফিরবো।
আজ রাত আমি আমার শাশুড়ির সাথে ঘুমবো, দেখবো কিভাবে তুলে আনেন আমায়। হ্যাঁ, আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আহি বড় বড় পা ফেলে চলে যায়। মাহি ছোট ছোট পা ফেলে আদিলের রুমের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটা পায়ের ধাপে বুকের ভেতর দুটো অনুভূতি একসাথে ধাক্কা খাচ্ছে। একটা অজানা ভয় আর একটা অজানা খুশি। দরজার সামনে এসে থেমে যায় সে। হাত বাড়িয়েও আবার নামিয়ে নেয়। 2-3 বার এমন করেই দরজার সামনে এসে দাঁড়ায়, আবার নিজেই সরে যায়। মনের ভিতর প্রশ্ন, ঢুকবে নাকি ফিরে যাবে। কিছুক্ষণ পর যেন নিজেই সাহস জুগিয়ে আবার দরজার সামনে এসে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে দরজাটা হুট করেই খুলে যায়। আদিল এক টানেই মাহিকে রুমের ভেতরে টেনে নেয়। আচমকা সব কিছু ঘটে যাওয়ায় মাহি ভয় পেয়ে গুটিসুটি হয়ে যায়। চোখ পিটপিট করে তাকিয়ে থাকে। তার সামনে আদিল হাস্যোজ্জ্বল মুখে শান্ত চোখ দিয়ে তাকিয়ে আছে। সেই এক ঝলক দেখাতেই মাহির বুকের ভেতর জমে থাকা ভয়টা হালকা হয়ে আসে। এক অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। আদিল এক হাতেই মাহিকে আলতো করে তুলে নিজের বিছানায় বসিয়ে দেয়। তারপর নিজে গিয়ে ঠিক মুখোমুখি বসে পড়ে। মাহি তখনও ঘোরের ভেতর। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই ঠিকঠাক ধরতে পারছে না। হঠাৎ আদিল তার কোলে শুয়ে পড়ে। এই উপস্থিতিটুকু টের পেয়েই মাহি স্থির হয়ে যায়, শ্বাস নিতে ভুলে যায় যেন। তারপর আদিলের কণ্ঠ ভেসে আসে, আমার রুমে আসতেও এত ভয় পাচ্ছিলি? আমি বাঘ না ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবো? মাহি স্তব্ধ হয়ে যায়। কিছু বলার আগেই আদিল হঠাৎ তার হাতের ভাঁজে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। মুহূর্তেই মাহি বরফের মতো জমে যায়। মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খায়, এটা সত্যি নাকি কেবল কল্পনা। আদিল আবার বলে ওঠে, ভাবিস না, ও ভেবে চুমু দিয়েছি। তোকে বোনের নজরে দেখি, তাই বোনের নজরে চুমু দিলাম। বাইতে হয়ে বললি না তো আমার রুমে আসতে এত ভয় পাচ্ছিলি কেন? মাহি চোখ নামিয়ে নেয়। নিচু প্রায় ফিসফিসে কণ্ঠে উত্তর দেয়, অনেক দিন হলো আসেনি তো তাই। আদিল ভ্রু তুলে তাকায়। তোকে আসতে বারণ করেছি? মাহি মাথা নাড়ে। ও, তাহলে কেন আছিস না? একটু তো দেখা করতে পারিস। সারাদিন রুমের ভিতরে বসে থাকতে ভালো লাগে তোর? মাহি আবারও মাথা নেড়ে অস্বীকার করে। আদিল ধীরে ধীরে তার কোল থেকে উঠে বসে। তারপর বুক পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করে। বক্স খুলতেই আলো ছড়িয়ে পড়ে একটা ডায়মন্ড রিং। আদিল কোনো কথা না বাড়িয়ে খুব যত্ন করে রিংটা মাহির আঙ্গুলে পরিয়ে দেয়। ডায়মন্ডটা আলোর চকচক করে ওঠে, কিন্তু মাহির চোখ আটকে থাকে অন্যখানে। রিংকে ঝলকানোতে নয়, আদিলের হাতে। সে তখনও যেন কল্পনা জগতে ভেসে আছে। হৃদয় ভরে উঠেছে এক অদ্ভুত আনন্দে। ডায়মন্ড পাওয়ার জন্য নয়, বরং ভালোবাসার মানুষটা নিজ হাতে থেকে গিফটটা পরিয়ে দিয়েছে বলি। মাহি হঠাৎ তোতলাতে তোতলাতে বলে ওঠে, আদিল ভাইয়া আপনি কেন এটা পরিয়ে দিচ্ছেন? আদিল স্বাভাবিক ভঙ্গিতেই হালকা হেসে নেয়। তার চোখে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচনা। সে অনায়াসে বলে, আর বলিস না, তোর ভাবি কয়েকদিন ধরে মুড অফ করে রেখেছে। কারণ 2 দিন আগে তার বার্থডে ছিল, অথচ আমি তাকে উইশ করিনি, ইভেন কোনো গিফটও দিইনি। তো ওর জন্য গিফটটা কিনতে গিয়ে এই রিংটা চোখে পড়ে, পছন্দ হয়ে যায়। আর যেহেতু তোর বার্থডেও তোকে কোনো গিফট দেওয়া হয়নি, তাই আজ নিয়ে আসলাম। বলতো কেমন হয়েছে? এই কথাগুলো মাহির কানে পৌঁছাতেই বুকের ভেতরে যেন বিস্ফোরণ ঘটায়। তার চোখে মুহূর্তেই ছলছল করে ওঠে। চোখের কোণে জমে থাকা অশ্রু লুকাতে সে মুখ ফিরিয়ে নেয়। সে ভেবেছিল হয়তো আদিল তাকে আপন করে নিতে চেয়েছে, হয়তো এই রিংটার মানে অন্য কিছু। কিন্তু না, সবই ভুল, ভীষণভাবে ভুল। বুকের ভেতর হঠাৎ তীব্র একটা ব্যথা ছড়িয়ে পড়ে, যেন কেউ অদৃশ্য হাতে হৃদয়টা শক্ত করে চেপে ধরেছে। এই মুহূর্তে তার কী করা উচিত কিছু বুঝে উঠতে পারে না। তবু নিজেকে সামনে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে সে আবার জিজ্ঞেস করে, আদিল ভাইয়া আপনি কি শুধু এটার জন্য আসতে বলেছিলেন? আদিল এক মুহূর্ত না ভেবেই উত্তর দেয়। কেন, তোর পছন্দ হয়নি? মাহি বুকের ভেতরের তীব্র কষ্টটা শক্ত করে চেপে ধরে। চোখের কোণে জমে থাকা অশ্রু নামতে দেয় না, বরং ঠোঁটের কোণে জোর করে একটা হাসি টেনে আনে। যে হাসিটা হাসি নয়, অভ্যাসে শেখা একরকম বেঁচে থাকার অভিনয়। সে একগাল হেসে শান্ত স্বরে বলে ওঠে, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা আদিল ভাইয়া আপনার কোনো কিছু বলার ছিল? না মানে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আদিল একটু অবাক হয়ে তার দিকে তাকায়। ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়ে দেয়। এখনই ঘুম পাচ্ছে? মাহি মাথা নেড়ে দেয়, আর কিছু ব্যাখ্যা দেয় না।
হুম। আদিল কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর নির্লিপ্ত কণ্ঠে বলে, আচ্ছা, তাহলে যা, কালকে কথা হবে। এই কথাটুকুই মাহির জন্য যথেষ্ট। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার শক্তি তার নেই। সে দ্রুত ঘুরে দাঁড়ায়, বড় বড় পা ফেলিয়ে রুম থেকে বেরিয়ে যায়, যেন এক সেকেন্ড দেরি হলেই সে ভেঙে পড়বে। দরজাটা বন্ধ হতেই মাহির পায়ের শব্দ মিলিয়ে যায় করিডোরে। রুমের ভেতরে একা দাঁড়িয়ে থাকে আদিল। তার দৃষ্টি স্থির থাকে সেই বদ্ধ দরজার দিকে। একটা তপ্ত শ্বাস বেরিয়ে আসে তার বুকের ভেতর থেকে। নিজের সাথে নিচু স্বরে বলে ওঠে, তোকে হাট করতে আমারও ভালো লাগছে না, কিন্তু এছাড়া আমারও কোনো ওয়ে নাই। ইদানিং দেখছি তোর চোখ জোড়া অন্য কথা বলছে। এ চোখ দুটো দিয়ে তাকিয়ে থাকিস না, আমি নিজেকে সামলাতে পারবো না। তোকে আমার থেকে দূরে সরাতে হবে, এতটা দূরে যাতে আমার কথা ভাবতে গেলেও তোর ঘৃণা হয়। রাত অনেকটা গভীর, ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোলেও অনেক সময় যেন এক জায়গায় আটকে আছে। নিজের রুমের ভিতরেই সে বারবার পায়চারি করছে, একবার জানলার কাছে যাচ্ছে, একবার দরজার কাছে তাকাচ্ছে, তো আবার বিছানার পাশে এসে দাঁড়াচ্ছে। কিন্তু আহি, এত রাত হয়ে গেল তবু মেয়েটা এখনও ফেরেনি। এই ভাবনাটাই অয়নের মাথা গরম করে দিচ্ছে। সে বিরক্ত হয়ে দাঁত চেপে ধরে। এভাবে একা রুমে বসে থাকা যায় নাকি? নতুন বিয়ে, অথচ বউ নেই পাশে। ভাবতেই মাথার ভেতর অস্থিরতা বেড়ে যায়। শেষমেশ আর ধৈর্য থাকে না, হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। এক এক করে খোঁজ শুরু করে মাহির রুম, মনের রুম, এমনকি মহিবুল শেখের রুম পর্যন্ত। তার এমন পাগলামিতে সবাই বিরক্ত দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু অয়ন সেসব দৃষ্টি একেবারে উপেক্ষা করে। তার চোখে তখন একটাই নাম, আহি। হঠাৎ করেই আহির বলা একটা কথা তার মনে পড়ে যায়, আর এক সেকেন্ড দেরি না করে সে দৌড়ে নিজের মায়ের রুমের দিকে ছুটে যায়। দরজা খুলে ভিতরে ঢুকেই অয়ন থমকে যায়। চোখের সামনে যে দৃশ্যটা দেখে, সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আহি তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, মুখে শান্তির ছাপ, ঘুমিয়ে বিভোর। আর ফ্লোরে তার বাবা এদিক ওদিক পাশ ফিরছে, ঘুম আসছে না। চোখে বিরক্তির ছাপ স্পষ্ট, জাহিচ্ছে কোনো দিন মেঝেতে ঘুমাননি, কিন্তু আজ এই মেয়ের জন্যই সে অপছন্দের কাজটাও করতে হয়েছে। হঠাৎ অয়নকে দেখেই তিনি হেসে ওঠেন। খুব ভালো করেই বুঝে গেছেন অয়ন এসেছে মানেই সে তার বউকে না নিয়ে এক পাও যাবে না। অয়ন ধীরে ধীরে এগিয়ে আসে। শান্তা শেখ আহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। আজ অনেক বছর পর মেয়েটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এই দৃশ্যটা শান্তা শেখের চোখ ভিজিয়ে দেয়। অয়ন আর কোনো কিছু না ভেবেই সরাসরি আহির পাশে গা এলিয়ে দেয়। আর ঠিক তখনই তার ঠান্ডা হাতটা গিয়ে আহির গলায় চেপে ধরে। আহি নড়ে ওঠে। এই কাণ্ডে শান্তা শেখ রাগী দৃষ্টিতে তাকান, গলা চড়িয়ে বলেন, এই বাদর ছেলে, এত রাতে এখানে কেন এসেছিস? অয়ন কোনো ভন্ডিতা না করে সোজাসাপটা উত্তর দেয়। বউটাকে নিতে। শান্তা শেখ ভ্রু কুচকে বলেন, আহি আজ আমার সঙ্গে ঘুমাবে, তুই তোর বাপকে নিয়ে যা। সঙ্গে সঙ্গে অয়ন ভ্রু তুলে নিজের বাবার দিকে তাকায়, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, আমার বউয়ের কাজ তোমার জামাই করতে পারবে না আম্মা, তার কাজ তাকেই করতে হবে। সো আমার বউকে আমার হাতে তুলে দাও। শান্তা শেখের চোখে বিরক্তির ছাপ আরও গাঢ় হয়ে ওঠে। ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি কড়া স্বরে বলেন, দেখ বাপ, মুখে একটু লাগাম দে, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। তোর বাপ দাদাও কোনো কালেই এমন বেশরম ছিল না। অয়ন একটুও বিচলিত হয় না, বরং হালকা হাসি ঠোঁটের কোণে ঝুলিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে বলে, হয়েছে আম্মা, আর বলতে হবে না। রাতে বউয়ের কাছে সব বাপ দাদাই বেশরম হয়, শুধু আমারটা দেখা যায়। হ্যাঁ, দাও আমার বউকে দাও। এই বলেই অয়ন ধীরে ধীরে হাত বাড়ায় আহির দিকে, তাকে কোলে তুলে নেওয়ার জন্য। কিন্তু সঙ্গে সঙ্গেই আহি লাফিয়ে উঠে বসে, চোখে আতঙ্ক। সে শান্তা শেখের দিকে সরে গিয়ে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, বড় আম্মা, আমি যাব না তোমার নির্লজ্জ বেহায়া ছেলের সাথে। এ লোক কেমন যেন পচা পচা করে তাকিয়ে থাকে আর পচা কথাও বলে। অয়ন দাঁত চাপে, ঠোঁট বাঁকিয়ে সঙ্গে সঙ্গে পাল্টা বলে, চুপ কর শ্বশুর মেয়ে, আমি পচা কথা বললেই তো আম্মা ডাক শুনতে পারবে। যদিও শুধু ডাকলে হবে না, এটা কিছু প্রসেসিং আছে। আর কথা না বাড়ে তাড়াতাড়ি চল। আহি জেদ করে মাথা নাড়িয়ে দেয়। যাব না আমি। অয়ন ভ্রু তুলে কণ্ঠে কঠোরতা এনে বলে, নো এক্সকিউজ, ফাস্ট। বললাম তো যাব না, আজ আমি বড় আম্মার সাথেই। বাকি কথাটা শেষ করার সুযোগই পায় না আহি। মুহূর্তের মধ্যেই অয়ন ঝাঁপিয়ে পড়ে, এক ঝটকায় তাকে কোলে তুলে নেয়। আহি ছটফট করে ওঠে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ তখনই অয়নের ঠোঁট গিয়ে তার ঠোঁটে ছুঁয়ে যায়। আহি মুহূর্তেই বরফের মতো স্থির হয়ে যায়।
শ্বাস আটকে আসে, চোখ বড় বড় হয়ে যায়। এমন আকস্মিক ঘটনায় সে সম্পূর্ণ স্তব্ধ। অয়ন আর এক মুহূর্ত সময় নষ্ট করে না, ধূপধাপ করে দ্রুত পা ফেলে রুম থেকে বেরিয়ে যায়। আহি আবারও নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে অয়ন দৃঢ় স্বরে আওড়ায়, এই চিকনা শরীর নিয়ে আমার সাথে লাগতে আসিস? তোর মনে হয় এভাবে ছোট ছোট গড়ে তোকে আমি ছেড়ে দেবো? হোয়াট? আমি চিকনা? শুধু চিকনা নয়, শুকনো খড়ির মতো চিকনা। হুম। আহি অয়নের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলে ওঠে, নিজেকে চিকন রাখাও একটা আর্ট, যা হাতি গন্ডারের মতো হওয়ার উগান্ডারা বুঝবে না। অয়ন ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, চিকন রাখা আর্ট নাকি ভাতারে ডিএনএর অভাব? অয়ন ভাই, এবার কিন্তু মেরে তক্তা বানিয়ে ফেলবো। অয়ন মুখ বাঁকিয়ে আওড়ায়। আগে তো আমার ভর সামলে নে, তারপর যা ইচ্ছা করিস। সঙ্গে সঙ্গে আহি থমথমে খেয়ে যায়। অয়নকে দেখে ঠিক লাগছে না, আজ যে কিছু একটা হবে তা ভালো করেই বুঝতে পারছে। এই ভাবনার মাঝে অয়ন রুমে ঢুকে পড়ে। কিছু বলার আগেই সে এগিয়ে এসে আহির বিছানার ওপর বসিয়ে দেয়। তারপর ভেতর থেকে দরজাটা লক করে দেয়। লকের শব্দটা আহির কানে অস্বস্তিকরভাবেই বাজে। অয়ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এক একটা পা ফেলার সাথে সাথে আহির বুকের ভিতর ধুকপুকানি বেড়ে যায়। আহি পরপর কয়েকটা শুকনো ঢোক গিলে নেয়। গলা শুকিয়ে এসেছে। মিনমিনে কণ্ঠে সে বলে ওঠে, অয়ন ভাই, আপনি একদম আমার কাছে আসবেন না কিন্তু। অয়ন থামে। তার মুখে হালকা কৌতূহলের ছাপ ফুটে ওঠে। শান্ত স্বরে প্রশ্ন করে। ওয়াই? আহি চোখ নামিয়ে কাচুমাচু হয়ে বলে, আপনাকে ভয় লাগে? সবসময় কেমন নেশা মাখা চোখে তাকিয়ে থাকেন আপনি। তার কথায় অয়ন হেসে ওঠে। হাসিটা হালকা, কিন্তু ভেতরে অন্যরকম অর্থ লুকানো। সে হঠাৎ এক লাফে এসে আহির গা ঘেঁষে বসে পড়ে। খুব কাছ থেকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আমার তীব্র নেশায় তো তুই পাখি। আহি থমকে যায়। এই কথার কোনো জবাব সে খুঁজে পায় না, শুধু চুপ করে বসে থাকে। নিজের হৃদস্পন্দন নিজেই স্পষ্ট শুনতে পাচ্ছে। মাথার ভেতর যেন হঠাৎ করেই সব শব্দ হারিয়ে গেছে। বুকের ভেতর কেবল অস্থিরতার ঢেউ ওঠানামা করছে। সে চুপচাপ বসে থাকে, চোখ নামানো, নিঃশ্বাসটা পর্যন্ত ঠিকঠাক নিতে পারছে না। ঠিক তখনই আচমকা অয়ন তার মাথার খোপাটা খুলে দেয়। এক মুহূর্তের মধ্যেই বাঁধা চুলগুলো খুলে গিয়ে ঝরঝর করে নিচে নেমে আসে। লম্বা কেশ ছড়িয়ে পড়ে তার কাঁধে, পিঠের উপর। হঠাৎ এমন ঘটনায় আহি চমকে ওঠে। সে কিছু বলার আগেই অয়ন ধীরে ধীরে তার মুখের সামনে উড়ে আসা উড়ন্ত চুলগুলো লক্ষ্য করে। অয়ন খুব আলতোভাবে ফু দেয়। চুলগুলো সরে গিয়ে অয়নের মুখটা স্পষ্ট হয়ে ওঠে। অয়ন একটুখানি ঝুঁকে আসে, খুব কাছে, এত কাছে যে আহি তার নিঃশ্বাসের উষ্ণতা অনুভব করতে পারে। হঠাৎ অয়ন তার কানের কাছে ঠোঁট লাগিয়ে মুখ খুব ফিসফিস করেই বলে ওঠে, আমার পাখি এত কিউট কেন? একদম রসগোল্লার মতো। শব্দগুলো কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আহির শরীর কেঁপে ওঠে। সেই মুহূর্তেই তার জন্য নিঃশ্বাস নিতে ভুলে যায়। লজ্জায়, অস্বস্তিতে আর অজানা অনুভূতিতে তার বুকের ভেতরটা ভরে ওঠে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। সে শুধু চুপ করে বসে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অয়ন আরেকটু এগিয়ে আসতেই আহি কিছুটা পিছিয়ে যায়। অয়ন ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে আওড়ালো, এভাবে পিছিয়ে গেলে কি আমার হাত থেকে পালাতে পারবি পাখি? আহি আরও ভয় পেয়ে যায়। সে পেছাতে পেছাতে পেটের সাথে পিঠ ঠেকিয়ে যায়। সে কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, অয়ন ভাই, বউয়ের অনুমতি ছাড়া তাকে টাচ করা কিন্তু অন্যায়। অয়ন সঙ্গে সঙ্গে ক্ষীণ স্বরে আওড়ায়, তো শ্যাটার অন্যায়ের মায়ের বাপ, আমার যৌবন চাঙ্গে যাচ্ছে আর এই শ্যাটা ভাঙে বলছে অনুমতি ছাড়া টাচ করা অন্যায়। আহি সঙ্গে সঙ্গে ফ্যাল ফ্যাল করে কাঁদতে থাকে। অয়ন বিচলিত হয়ে পড়ে। সে তো কিছুই করেনি, তাহলে মেয়েটা কাঁদছে কেন? অয়ন আরও কিছুটা এগিয়ে আহির গালে দুটো আলতো স্পর্শ করে ফিস করে, পাখি কাছিস কেন? আমি তো এখনো কিছুই শুরু করিনি। আহি তবুও থামে না। অয়ন আচমকা তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। রিল্যাক্স পাখি, হবে না কিছু, গড প্রমিস। তবুও কাঁদিস না। তোর যেদিন ইচ্ছে হবে সেদিন তোকে আমি আমার করে নেব, সত্যি। আহি তবুও থামে না। কান্নাটা যেন তার নিয়ন্ত্রণে নেই। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুকের ভেতরটা হু হু করে উঠেছে। অয়ন সম্পূর্ণ দিশেহারা হয়ে যায়। এই মুহূর্তে সে কী করবে, কী বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না। সে একটু দূরে সরে গিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, এই পাখি বল না, কাছিস কেন? আমি তো বললাম তুই না বললে কিছুই হবে না, তবে এমন করছিস। কথা বলতে বলতে অয়ন অনিচ্ছাকৃতভাবেই আহির হাত দুটো নিজের হাতের ভাঁজে ধরে ফেলে। ঠিক সেই মুহূর্তেই আহি চিৎকার দিয়ে ওঠে, উফ!
অয়ন মুহূর্তেই থমকে যায়, তার বুকের ভেতরটা ধক করে ওঠে। সে দ্রুত আহির হাত ছাড়ে এবং তাকাতে চোখে পড়ে হাতের এক পাশে স্পষ্ট নীলচে দাগ। অয়ন আতঙ্কিত হয়ে ওঠে, কণ্ঠে উৎকণ্ঠায় জিজ্ঞেস করে, পাখি, হাতে আঘাত পেলে কিভাবে? আহি ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে উত্তর দেয়। ওয়াশরুম ফ্লোরে পড়ে গিয়েছিলাম। অয়ন হঠাৎ করেই রেগে যায়। একটু দেখে শুনে হাঁটতে পারিস না? সবসময় এমন তাড়াহুড়ো করিস কেন বলতো? তুই কি আমাকে একটু ভালো থাকতে দিবি না? তোর এই যন্ত্রণায় একদিন আমি মরে যাব, দেখিস। এই কথাটা যেন আহির বুকে ছুরি দিয়ে বিঁধে যায়। সে হঠাৎ অয়নের মুখের দিকে তাকায়, চোখ দুটো ভিজে টলমল করছে, অশ্রু গড়িয়ে পড়ছে থুতনিতে, কণ্ঠে ভয় আর অপরাধবোধ। আমি কি আপনাকে অনেক জ্বালাতন করি অয়ন ভাই? আমি কি তাহলে খুব খারাপ? আমার জন্য আপনি মরে যাবেন? পাখি, আমি ওভাবে বলতে চাইনি। হুট করেই আহি কাতর মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমি জানি আমি সবাইকে অনেক জ্বালাতন করি, আমার জন্য সবাই কষ্ট পায়। আমি আর আপনাকে একটুও জ্বালাতন করব না অয়ন ভাই। আমি সত্যি বলছি, তবুও আমাকে একা করে যাবেন না। আপনি চলে গেলে আপনার মতো করে কেউ আমায় ভালোবাসবে না, কেউ আমায় আগলে রাখবে না। অয়ন শক্ত করে আহিকে বুকের ভেতর চেপে ধরে, যেন নিজের সমস্ত অস্তিত্ব দিয়েই তাকে আগলে রাখতে চায়। এমন নিরাপদ আশ্রয় পেয়ে আহির ভিতরের বাঁধ ভেঙে যায়। সে ডুকরে কেঁদে ওঠে। এই কান্না ভয় নয়, এই কান্না স্বস্তির, ভরসার। অয়ন নিজেও কাঁপছে, গলা স্বর ভারী হয়ে আসে, তবুও নিজের অনুভূতি চেপে রাখতেই পারে না। কাঁপা কাঁপা কণ্ঠেই বলে ওঠে, তুই যদি আমাকে জ্বালাতন না করিস তাহলে কে করবে শুনে? তুই আমার জান, প্রাণ, আমার সব কিছু। তোর যখন ইচ্ছা আমাকে বিরক্ত করবি। আমি তোকে ছেড়ে এত তাড়াতাড়ি কোথাও যাব না। যতদিন বেঁচে থাকবো ততদিন তোকে আমার বাজারের ভেতর গেঁথে রাখবো। আহি থমকে যায়। এই কথাগুলো যেন সরাসরি তার হৃদয়ে গিয়ে লাগে। সে এক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে বিশ্বাস করে, নির্ভর করে, খুব ভালোবাসে, যেভাবে কাউকে ভালোবাসলে নিজের সব ভয় হারিয়ে যায়। হঠাৎ করেই অয়ন তাকে কোলে তুলে নেয়। আচমকা হওয়ায় আহি কিছুটা চমকে ওঠে, কিন্তু প্রতিরোধ করে না। অয়ন ধূপধাপ পা ফেলে বেলকুনির দিকে এগিয়ে যায়। রাতের নরম বাতাস, নীরব আকাশ, সব কিছুই যেন এই মুহূর্তটাকে আরও গভীর করে তুলেছে। সে আহিকে কোলে নিয়ে রকিং চেয়ারে বসে পড়ে। চেয়ারটা ধীরে ধীরে দুলতে থাকে। অয়ন আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, বলতো পাখি, ওই আকাশের চাঁদ বেশি সুন্দর না আমার কোলে বসা চাঁদ? আহি অবাক হয়ে তার দিকে তাকায়, ভ্রু কুঁচকে একটু অভিমান মাখা কণ্ঠে বলে, আপনি আমাকে সবার পছন্দের সঙ্গে তুলনা করছেন? অয়ন কোনো শব্দ করে না, শুধু নিঃশব্দে হেসে ওঠে। সেই হাসিতে কোনো দুষ্টুমি নেই, আছে নিখাত ভালোবাসা। সে একটু ঝুঁকে আহির কপালে ছোট্ট একটা চুম্বন আঁকে, তারপর নরম স্বরে বলে, হুম, একটু না। আকাশের চাঁদ আর আমার পার্সোনাল চাঁদ দুটো এক না। সে আহিকে আরও কাছে টেনে নেয়। আকাশের চাঁদ সবার পছন্দ হতে পারে, কিন্তু আমার পছন্দ নয়। যে চাঁদ নিজের সৌন্দর্য সবাইকে দেখিয়ে সবার প্রিয় হয়, সে চাঁদ আমার দরকার নেই। অয়ন আহির কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে, আমার চাঁদ শুধু আমার, যাকে দেখার অধিকার শুধু আমারই থাকবে। আমি ব্যতীত কেউ ভুলেও তার দিকে তাকাবে না। রাতের আকাশে চাঁদ তখনও জল করছে, কিন্তু অয়নের কাছে তার কোলে বসে থাকা চাঁদটাই পুরো আকাশ। আহি মুগ্ধ দৃষ্টিতে অয়নের কথাগুলো শুনছে। মানুষটা কতটা নিখুঁতভাবে কথা বলতে জানে, ভালোবাসাকে যুক্তি দিয়ে, অধিকারকে দায়িত্ব দিয়ে, আর যত্নকে আশ্বাসে রূপ দিতে জানে। তার বলা প্রতিটা কথার ভেতর এমন এক দৃঢ়তা আছে, যেখানে প্রশ্ন করার সুযোগ থাকে না। আহি চেষ্টা করেও কোনো ত্রুটি খুঁজে পায় না। হঠাৎ অয়ন তার দিকে তাকিয়েই বলে ওঠে, ওভাবে তাকিয়ে থাকিস না পাখি, আমি নিজেকে সামলাতে পারি না। আহি যেন বজ্রাহত হয়। মুহূর্তেই তার মুখে লজ্জার আভা ছেয়ে পড়ে। সে আর এক সেকেন্ডও চোখ তুলে তাকিয়ে থাকতে পারে না। দ্রুত মাথা নিচু করে অয়নের বুকের মাথা এলিয়ে দেয়। শক্ত বুকের মাঝে মাথা রেখে চোখ বন্ধ করে নেয়। এই বুকটাই তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে কোনো ভয় নেই, কোনো অনিশ্চয়তা নেই, শুধু নিঃশর্ত আশ্রয়। কিছুক্ষণ কেটে যায়, সময় যেন থমকে দাঁড়িয়েছে। রকিং চেয়ারটা ধীরে ধীরে তুলছে। অয়ন আলতো করে আহির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সেই স্পর্শে কোনো তাড়াহুড়ো নেই, কোনো অধৈর্যতা নেই।
আছে শুধু শান্ত করা ভালোবাসা। ধীরে ধীরে আহির শ্বাস প্রশ্বাস সমান হয়ে আসে, চোখ বন্ধ হয়ে যায়, সে ঘুমিয়ে বিভোর হয়ে পড়ে, ঠিক যেমন শিশুরা নিরাপদ কোলে ঘুমায়। অয়ন নিচু দৃষ্টিতে তাকিয়ে থাকে আহির ঘুমন্ত মুখের দিকে। এই মুখটার জন্য সে সব কিছু করতে পারে, ভালো কিংবা খারাপ, আলো কিংবা অন্ধকার। ঠিক তখনই হঠাৎ ফোনের ভাইব্রেশন মুহূর্তটা ভেঙে যায়। অয়ন ভ্রুজোড়া কুচকে ফোনের দিকে তাকায়। স্ক্রিনে ভেসে ওঠা একটি নাম, সাদিকা। নামটা দেখা মাত্রই তার চোখের দৃষ্টি বদলে যায়। যে চোখেই এতক্ষণ কোমলতা ছিল, সেখানে এখন ঝিলিক দিয়ে ওঠে শীতল আগুন। ঠোঁটের কোণে ধীরে ধীরে এক অদ্ভুত হাসি খেলে যায়, যে হাসিটার মানে শুধু সে নিজেই জানে। সে ফোনটা চেপে ধরে মনে মনে বলে ওঠে, কাঙ্ক্ষিত দিন আর দূরে নয়। যারা যা করেছে সবই তার প্রাপ্য শাস্তি পাবে। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে গেছে। সময় তো থামে না, কিন্তু মাহির কাছে প্রতিটা দিন যেন শত বছরের সমান দীর্ঘ। আছে একা হাঁটছে রাস্তা দিয়ে, পাশে না আছে আহি আর না আছে মন। ইচ্ছে করেই কাউকে নেয়নি সঙ্গে, মনটা ভারী হয়ে আছে, ভিতরে অদ্ভুত শূন্যতা। আদিলের আচরণ তার একদমই বোধগম্য হচ্ছে না। কখনো অকারণে খোঁজ নেওয়া, তার হাতে হাত রেখে হাসি মুখে কথা বলা, চোখে চোখ রেখে এমনভাবে তাকায় যেন সব অধিকার তারই, আবার হুট করেই দূরে সরে যায়, কথা কমিয়ে দেয়, এড়িয়ে চলে। এই টানাপোড়ন মাহি সহ্য করতে পারছে না। ভালোবাসার মানুষটার উপেক্ষা এই পৃথিবীর সবচেয়ে তীব্র কষ্টগুলোর একটি। যে এই কষ্ট পায় সে বোঝে হৃদয়ের ভেতর কীভাবে শব্দহীন ভাঙ্গন নামে। মাহি মাথা নিচু করে হাঁটছিল, হঠাৎ রাস্তার ধারের পার্কের দিকে চোখ পড়ে যায়। দুপুরের সময়, মানুষজন খুব বেশি নেই, গাছের ছায়ার নিচেই দাঁড়িয়ে আছে দুইজন মানুষ। মুহূর্তেই তার পা থেমে যায়, আপনা আপনি মুখ দিয়ে বেরিয়ে আসে, আদিল ভাইয়া। আদিল ও তার পাশে একটা মেয়ে, শুধু পাশে নয়, অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে। মাহির বুকের ভেতরটা হুড়মুড় করে ভেঙে পড়ে, মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, নিঃশ্বাস আটকে আসে। সে স্থির হয়ে তাকিয়ে থাকে। এরপর যা দেখে তা সহ্য করার মতো নয়। আদিল হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে নেয় নিজের কাছে, জড়িয়ে ধরে। মুহূর্তেই মাহির চোখ ঝাপসা হয়ে যায়, সে আর কিছু না ভেবে দৌড়ে যায় তাদের দিকে। হঠাৎ সামনেই মাহিকে দেখে আদিল চমকে ওঠে। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি মৌরি। মাহির চোখ রক্তবর্ণ, সে কোনো কথা না বলেই ঝাঁপিয়ে পড়ে মৌরির দিকে, চুলের মুঠি শক্ত করে ধরে টান দিয়ে আদিলের কাছ থেকে সরিয়ে দেয়। আচমকা আঘাতে মৌরি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। তৎক্ষণাৎ মাহি চিৎকার করে ওঠে, এই ডাইনি মেয়ে, তোকে বলিনি আমার জামার পাশে পাশে ঘুরবি না? কতবার বলবো তোরে? কত বড় সাহস হলে আমার জামাইরে জড়িয়ে ধরোস? চারিদিক নিস্তব্ধ, শুধু তার কণ্ঠের প্রতিধ্বনিত হচ্ছে। আদিল দৌড়ে গিয়ে মৌরিকে ওঠায়, চোখে স্পষ্ট রাগ। মাহি, তুই ওকে ধাক্কা দিয়ে ফেললি কেন? মাহি রক্তচক্ষু স্বরে বলল, কেন দিলাম জানিস না? আপনাকে কতবার বলবো, অন্য কারোর সাথে দেখলে আমার রাগ হয়। আমি সহ্য করতে পারি না আপনার পাশে অন্য কোনো নারী। জাস্ট স্টার্ট আপ। তুই অন্য নারী কাকে বলছিস? মরি আমার পিউসার ওয়াইফ, ও তোর ভাবি হয়, আর তুই ওকে এভাবে ফেলে দিলি? কথাটা শুনে মাহির বুকের ভেতর ধক করে ওঠে, মুহূর্তে তার চোখে উন্মাদনা নেমে আসে। মানি না ওই রাক্ষসী, আমি আপনার বউ। মানি না আমি হব আপনার বউ, আমি এই ডাইনি না। মাহি, আদিল চিৎকার করে ওঠে। মাহির কণ্ঠ কেঁপে যায়, তবুও থামে না। আপনি যদি চিৎকার করেন, আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আমি এখনও আপনাকে ভালোবাসি। আপনি কেন বুঝেন না? কেন এমনভাবে আমাকে দূরে ঠেলে দেন? এক মুহূর্তের জন্য আদিলের চোখে কিছু একটা ঝলকে ওঠে, কষ্ট, দ্বিধা, নাকি দমিয়ে রাখা ভালোবাসা, কিছুই বোঝা যাচ্ছে না। তারপর সে মৌরির কাঁধে হাত রেখে অন্যদিকে হাঁটা শুরু করে। এই দৃশ্যটা মাহি সহ্য করতে পারে না, তার ভিতরে সব বাঁধ একসাথে ভেঙে যায়। সে দৌড়ে গিয়ে আবারও মৌরির সামনে দাঁড়ায়, আর কোনো কথা না বলে সজোরে এক থাপ্পড় বসিয়ে দেয় মৌরির গালে। তার কাণ্ডে মৌরি আদিল দুজনে স্তব্ধ। মাহির বুক ওঠানামা করছে দ্রুত, চোখে অশ্রু আর আগুন একসাথেই জ্বলছে। সে কাঁপা কণ্ঠে বলে, আপনাকে আমি কাউকে দিতে পারবো না, কারোর সাথে ভাগ করতে পারবো না। মরতে হলে মরবো, কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আপনি আমাকে এড়িয়ে গিয়ে ওই সাতজনই আপনাকে জড়িয়ে ধরেছে, চলে যাচ্ছে। আপনি বুঝছেন না, ও একটা ডাইনি রাক্ষসী। ও কোনোদিন আপনাকে। বাকি কথাগুলো আর শেষ করতে পারল না সে। আচমকায় নিস্তব্ধতা চিরে উঠল দুটো তীক্ষ্ণ শব্দে। মুহূর্তের মধ্যেই
আদিলের হাত উঠে গিয়ে মাহির গালে আছড়ে পড়ল। আঘাতটা শুধু গালে নয়, যেন তার আত্মমর্যাদায়ও গিয়ে লাগলো। আদিল গর্জে উঠল, চোখ দুটো ক্রোধে লাল। তুই কিসের ভিত্তিতে মহির গায়ে হাত দিলি? ও কি তোর থেকেও ছোট? তোর মা বাবা কি তোকে এই শিক্ষা দিয়েছে বড়দের সঙ্গে এভাবে ব্যবহার করতে? আর এই ভালোবাসি ভালোবাসি বলে মাথা খাচ্ছিস কেন? আর কতবার বলেছি আমি তোকে ভালোবাসি না? আর কতবার বললে তুই বিশ্বাস করবি বলতো? মাহি স্তব্ধ হয়ে গেল। তার ছলছল চোখে বিস্ময়, অপমান আর ভাঙ্গনের স্পষ্ট ছাপ। বুকের ভেতরটা যেন হু হু করে উঠল, শ্বাস নিতেই কষ্ট হচ্ছে। এই প্রথমবার আদিল ভাইয়া তার গায়ে হাত তুলল, সেটাও অন্য একটা মেয়ের জন্য। কাপা কণ্ঠে এসে বলল, আ আ আদিল ভাইয়া, আপনি কি আমাকে মারলেন একটা সামান্য মেয়ের জন্য? আদিল আবারও গর্জে উঠল। চুপ! তুই কাকে সামান্য বলছিস? মরি আমার পিউসার, আমার জান, আমার সব কিছু। আর একবার যদি ওর গায়ে হাত দিস এই জায়গাতে তোকে খুন করে ফেলবো। মাইন্ড ইট। তার কণ্ঠে এমন কঠোরতা ছিল যা আগে কখনো শুনিনি মাহি। কিন্তু আশ্চর্যভাবে সেই হুমকিতে এক ফোঁটাও ভয় পেল না সে, বরং যেন ভেতরের সব বাঁধ ভেঙে গেল। এক ঝটকায় এগিয়ে গিয়ে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরল সে। বুকের ভেতর জমে থাকা কান্না বিস্ফোরিত হলেও প্রবল স্রোতের মতো। মেরে ফেললো, আমাকে টুকরো টুকরো করে ফেললেও তবুও আমাকে ফিরিয়ে দিবেন না। আমি বাঁচব না আপনাকে ছাড়া। আপনি কেন বুঝেন না? আমার বেঁচে থাকার জন্য হলো আপনাকে আমার চাই। আপনি ছাড়া আমার এই পৃথিবী অন্ধকার। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, আঙুলগুলো শক্ত করে আঁকড়ে ধরছিল আদিলের শার্ট, যেন ছেড়ে দিলেই সে চিরতরে হারিয়ে যাবে। আদিল এক মুহূর্তের জন্য থমকে গেল, তার চোখে বিরক্তি স্পষ্ট। সে ধীরে ধীরে মাহির হাত সরিয়ে দিল নিজের শরীর থেকে। ভালোবাসা জোর করে আদায় করা যায় না। তুই যেটাকে ভালোবাসা বলছিস এটা হয়তো আসক্তি। তুই কখনো তোকে সে আশা দিনি, তুই নিজে নিজে সে আশা বনেছিস, আর এখন তার দায়ে আমার উপরে চাপাচ্ছিস। মাহি নিথর হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে এখন আর ঝড় নেই, শুধু গভীর শূন্যতা। যে মানুষটাকে সে নিজের সব কিছু ভেবেছে, সেই আজ তাকে ভুল বলে অস্বীকার করছে। তবুও মাহি থামল না, বরং যেন সমস্ত লজ্জা ভয় অপমান ছুঁড়িয়ে ফেলে বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল আদিলের সামনে। চোখ দুটো রক্তাভ, অশ্রুতে ভেজা মুখ, কাপা ঠোঁট, তবুও কণ্ঠে অদ্ভুত এক দৃঢ়তা। হুঙ্কার তুলে সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার শান্তি, নেশাময় আসক্তি। আপনি আমার আমার জীবন আপনি ছাড়া এই মাহে কিছুই ভাবতে পারে না। আপনি জানেন ভালোবাসা কি? আপনি জানেন ভালোবাসার দহনটা কত ভয়ঙ্কর? ভেতর থেকে মানুষটাকে কিভাবে পুড়িয়ে ছাই করে দেন। তার কণ্ঠে প্রতিটি শব্দ যেন বুক ফেটে বেরোচ্ছে। আশেপাশে নিস্তব্ধতা ভারী হয়ে উঠেছে, দুপুরের রোদও যেন তপ্ত হয়ে দাঁড়িয়ে আছে এই উত্তপ্ত মুহূর্তের সাক্ষী হয়ে। আদিল নিশ্চুপ, তার চোয়াল শক্ত, চোখে বিরক্তি আর কঠোরতার ছাপ। অথচ মাহির কান্না ভেজা মুখের দিকে তাকাতেই তার কেমন অস্বস্তি হচ্ছে তা সে নিজেও বুঝতে পারছে না। হঠাৎ মাহি নিচু হয়ে আদিলের পা দুটো আঁকড়ে ধরে বসে পড়ে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আদিল ভাইয়া, আমাকে ক্ষমা করে দিন। আপনি জীবনের একটা অংশ করে নিন আমাকে। সত্যি বলছি, আপনি যাই বলবেন আমি তাই শুনবো। আপনার কথার অবাধ্য হব না, আপনার সব কথা শুনবো। তবুও আমাকে একা করে দিবেন না। আমি পারবো না, আমি একটুও পারবো না আপনাকে ছাড়া। সে হাউমাউ করে কাঁদছে, তার কান্না আর্তনাদের মতো শোনাচ্ছে। এমন আকুতি, এমন অসহায়ত্ব ভালোবাসা যে কারোর বুকে কাঁপিয়ে দেওয়ার মতো। কিন্তু আদিল যেন নিজেকে পাথর বানিয়ে ফেলেছে। কঠোর রুক্ষ স্বরে সে বলল, মাহি, পা ছাড় আমার। মাহি মাথা নাড়ে, আঁকড়ে ধরা হাত আরও শক্ত করে। ছাড়বো না। আপনি বলেন আপনি আমাকে ছাড়বেন, আপনি আমার হবেন না। আপনি কি আমাকে একটুও বুঝতে পারছেন না? কেন বুঝেন না আমাকে? একবার বুঝে দেখুন না আমার জায়গাটা। আদিলের ধৈর্য যেন শেষ হয়ে যায়, হুট করে সে মাহিকে জোরে ছড়িয়ে দেয়। মাহি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যায়। গর্জে উঠে আদিল বলে, আমি কিছুই বুঝতে চাই না, তুই এখান থেকে চলে যা। তোকে দেখলো এখন আমার ঘৃণা লাগে, অসহ্য লাগে তোর মুখ দেখলে। চলে যা এখান থেকে, আর কখনো এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবি না। এই কথাগুলো যেন ছুরির ফলার মতো মাহির বুকের ভেতর বিদ্ধত্ত হচ্ছে। কিছুক্ষণ সে
মাটিতেই বসে থাকে, চোখ স্থির, কান্না থেমে গেছে। কিন্তু সেই থেমে যাওয়া কান্নার ভেতরে জমি আছে অসীম যন্ত্রণা। মৌরি দূরে দাঁড়িয়ে আছে, বিস্মিত আর খানিকটা অস্বস্তিতে। ধীরে ধীরে মাহি উঠে দাঁড়ায়, চোখের পানি হাতের পিঠ দিয়ে মুছে নেয়। তার দৃষ্টিতে এবার আর আগে সেই আকুতি নেই, আছে এক অদ্ভুত শূন্যতা। কাপা গলায় সে বলে, থেকে আমার গোনা লাগবে না। আমার মুখের দিকে তাকিয়ে অসহায় লাগে। আমার ভালোবাসা শুধু আপনার কাছে ফেল না। আদিল এখনও নিশ্চুপ, তার নীরবতা যেন হাজারটা কথার চেয়েও বেশি নির্মম। মাহির গলায় এসে সব শব্দ আটকে যাচ্ছে, চোখ দুটো টনমল করছে, তবুও ঠোঁটের কোণে এক বিদ্রুপাত্মক হাসি টেনে এসে বলে, একজন ভিক্ষুক 10 টাকা পাওয়ার জন্য যত আকুতি করে, আমি তার থেকেও ভয়ঙ্করভাবে আপনাকে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি, তবু ওই খোদা আপনাকে আমার করে পাইতে দেয়নি। তার বুক ওঠানামা করছে দ্রুত, তপ্ত শ্বাস ছেড়ে আবার বলি, কিন্তু আমি ভুল ছিলাম। যাকে আমি চাই সে তো আমাকে 2 চোখে দেখতে পায় না। তার কাছে আমি একটা খেলনার পুতুল। যখন ইচ্ছে হলো তখনই কাছে টেনে নিল, ইচ্ছে শেষ দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমার অনুভূতি, আমার কষ্ট, সেগুলোর কোনো দাম নেই আপনার কাছে। হঠাৎ মাহি হাত থেকে আংটিটা খুলে নেয়। সেই আংটি যেন একদিন তার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। কাপা হাতে সেটা আদিলের দিকে বাড়িয়ে দেয়। জান দিলাম আপনাকে মুক্তি করে, আমার জীবন থেকে চিরকালের জন্য। আপনার দেওয়া কোনো গিফট আমার লাগবে না, আমার আর লাগবে না আপনাকে। তার চোখ দিয়ে অনর্বত অস্ত্র ঝরছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। মাহি নির্লজ্জ হতে পারে, বেহিয়া হতে পারে, কিন্তু তার আত্মসম্মান আছে। যাকে পায়ে ধরে পেলাম না, তাকে আর কোনো বিনিময়ে চাই না। আজ থেকে আপনি আর আমি আলাদা। নিচে না জেলে যদি মরে যাই, তবুও আপনাকে আর কোনোদিন চাই না। আংটিটা আদিলের হাতে রেখে 2 কদম এগিয়ে যায় মাহি। প্রতিটি পদক্ষেপে যেন বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, তবুও থামে না। হঠাৎ থেমে আবার পিছনে ফিরে তাকায়। চোখে তখন আর ভালোবাসার মিনতি নেই, আছে ক্ষতবিক্ষত আত্মসম্মানের আগুন। এই চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না আপনার জীবনে। কিন্তু শুনে রাখুন, একদিন আপনিও আমার মতো হাহাকার করবেন, আমাকে পাওয়ার জন্য ছটপট করবেন। আমার অনুপস্থিতিকে আপনাকে পুড়িয়ে মারবে, তবুও আমাকে আর ফিরে পাবেন না, বলে দিলাম। এই বলে মাহি নিজের গন্তব্যে হাঁটা দেয়। পেছন ফিরে একটুও তাকায় না। সে আর পিছন ফিরে তাকাবে না। তাকে যেভাবে তিলে তিলে কষ্ট দেওয়া হয়েছে, তার পরিণাম সবাই একদিন পাবে। রাত প্রায় 2টো। আহি বেডের মধ্যেখানে চুপিসারে বসে আছে। অয়ন এখনও বাসায় আসেনি। ইদানাই অয়ন অনেক রাত করে বাসায় ফিরে এবং ভোর হওয়ার আগেই চলে যায়। আহির সাথে দেখা হয় না বললেই চলে। অয়ন যখন হসপিটালে ফ্রি থাকে তখন শুধু ভিডিও কলে কথা হয়, কিন্তু এতে আহি একদমই সন্তুষ্ট নয়। তার অয়ন ভাইকে চাই, সেই আগের অয়ন ভাই, যে সব সময় তাকে বুকে জড়িয়ে রাখতো, তার সাথে ঝগড়া করতো, আবার নিজেই কান ধরে উঠবস করতেই সরি বলতো। কিন্তু সেই সব গুণ এই অয়ন ভাইয়ের মধ্যে নেই। এই অয়ন অনেক শান্ত। আই কিছু বললে চুপ করে শোনে, দাঁড়াতে বললে দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো তর্ক করে না। তাই তো আহির আগের অয়ন ভাইকে চাই। আজ সে জিজ্ঞেস করবে কেন তাকে আগের মতো ভালোবাসা যায় না, কেন তার সাথে দুষ্টুমি করা হয় না, কেন তাকে আগের মতো জ্বালাতন করা হয় না। তাই আজ আহি একটুও ঘুমাবে না। হঠাৎ দরজা খোলা শব্দে সেদিকে তাকায়। অয়ন হেলিয়ে দুলে তার দিকে এগিয়ে আসছে, চোখে মুখে অদ্ভুত দেখাচ্ছে। প্রথম দেখায় আহি তাকে ভয় পেয়ে যায়। অয়ন আহিকে জেগে থাকতে দেখে একটুও অবাক হয় না। সে এমন কিছুই আশা করেছিল, কিন্তু আজ সে প্রিয়তমার অভিমান ভাঙাতে পারবে না। উল্টো প্রিয়তমাকে তাকে নিজের মতো সামলাতে হবে। আহি তাকে দেখা মাত্রই দৌড়ে আসে, কাছে এসেই অয়নের শার্ট খামচে চেপে ধরে। বদলোক, আপনার লজ্জা করে না? বউকে রুমে একা রেখে রাতে একা একা বাইরে থাকেন। খুব তো বউ করেন, কিন্তু বউকে যে একটু আলাদা সময় দিতে হয় সেটা কি জানেন না? অয়ন নির্বাকভাবে তাকিয়ে আছে। সে সোজা থাকার চেষ্টা করছে, কিন্তু বারবার হেলে যাচ্ছে। আহি আবারও চিৎকার করে, কি হলো, কথা বলছেন না কেন? আজ আমি আপনাকে কোনোভাবেই ছাড় দেব না। আপনি মানুষটা দিন দিন অনেক বেয়াদব হয়ে যাচ্ছেন। বউকে কিভাবে ভালোবাসতে হয় সেসব ভুলে যাচ্ছেন দেখছি। আহি অয়নকে এক পলক দৃষ্টিরতভাবে তাকিয়ে দেখে বুঝে ফেলে সে আজ নিজের মধ্যে নেই। তার মনে অন্য কিছু চলছে, কেমন যেন দুলে উঠছে। হুট করেই সে পড়ে যেতে নিলে আহি অয়নকে ধরে ফেলে। অয়ন ভাই, অয়ন নেশামাখা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। আহি আবারও কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, আপনার কি হয়েছে অয়ন ভাইয়া?
এভাবে হেলে দুলে কেন পড়ছেন? কিছু কি হয়েছে আপনার? অয়ন দুলতে দুলতে আহির কাছে হুমড়ি খেয়ে পড়ে। তারপর আচমকা তার কোমর জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। তোকে চাই দোয়েল পাখি, খুব করে চাই। এতটাই চাই যেখানে বিন্দু মাত্র দূরত্ব থাকবে না। মরে যাচ্ছি আমি, প্লিজ বাঁচিয়ে নিয়ে আমায়। আহি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। অয়ন কি বোঝাতে চাচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না। আহিকে বেখেয়ালি দেখে অয়ন আবারও বলে। আমার হবে না দোয়েল পাখি? আহি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এতটা নেশামাখা কণ্ঠে কেউ যে ভালোবাসার আবদার করতে পারে জানা ছিল না তার। হুট করেই সে নিচু স্বরে জবাব দেয়। আপনি এমন করে বলছেন কেন অয়ন ভাই? আমি তো আপনারই, পুরোটাই আপনার। আমি আপনার বউ। আমার উপর আপনার সম্পূর্ণ অধিকার আছে। অয়ন তার জীবকে আলতো করে চুমু দিয়ে ফিসফিস করে। দোয়েল পাখি, আজ তুই নিচে এসে ধরা দিবি। আজ হাজার কাটলেও ছাড় দেব না। তোর অয়ন ভাই এতটাও ভালো নয়, সে আজ নিজের মধ্যে নেই। তুই তো উন্মাদ হয়েছে, একটু বেশি পাগলামি করলে সামনে নিস প্লিজ। অয়ন ধীরে ধীরে আহির দিকে ঝুঁকে পড়ে। তার ভারী শরীরের চাপ সামলাতে গিয়ে আহি প্রায় ডাল খেয়েই যায়। ছোট্ট এই মেয়েটার পক্ষে এত বড় একজন মানুষকে ধরে রাখা সত্যি কঠিন হয়ে উঠেছে। অয়ন ভাই, আপনি ঠিক নেই। নিজেকে তো ঠিক মতো সামলাতে পারছেন না। প্লিজ আগে শাওয়ার নিয়ে আসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। সে কোনো রকমে অয়নকে বিছানায় বসিয়ে 2 কদম এগোতেই হঠাৎ পেছন থেকে শক্ত করে তাকে জড়িয়ে ধরে অয়ন। আমি কিছু খাবো না বউ, তুই আমার কাছে আয় প্লিজ। তার গলায় এক ধরনের আকুলতা। আহি ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, 2 হাত তুলে অয়নের মুখ ছুঁয়ে দেয় আলতো করে। তার আঙ্গুলের স্পর্শে অয়নের চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে আসে। এমন পাগলামো করবেন না, আমি তো আছি আপনার কাছে। আপনি যা বলবেন তাই শুনবো। অয়ন মৃদু হেসে মাথা নেড়ে বলে। হুম, তোর যদি আমার মুড সুইং হয় তখন আমার কি হবে? আজ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আহির চোখে হালকা অভিমান ফুটে ওঠে। আপনি কি আমায় বিশ্বাস করেন না? অয়ন বিন্দুমাত্র দেরি না করে উত্তর দেয়। নিজের থেকেও বেশি। তাহলে শাওয়ার নিয়ে আসুন, দেখবেন তখন। কথা শেষ করতে দেয় না অয়ন। ঠোঁটের কোণে দুষ্টু হাসি ঝুলিয়ে ফিসফিস করে। আমাকে শাওয়ার নিতে হবে না বউ, শাওয়ার ছাড়াই আমি খাটে মাঠে সব জায়গায় অলরাউন্ডার। মুহূর্তেই আহির চোখে রাগের ঝিলিক স্পষ্ট হয়ে ওঠে। এই লোকটার সঙ্গে দুদণ্ড স্বাভাবিকভাবে কথা বলা যায়ই না। সব কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যায়। সে কোমরে হাত গুজে কর্কশ গলায় বলে ওঠে। অয়ন ভাই, এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাচ্ছি। কথা শেষ হতেই অয়ন আচমকা এক টানে তাকে নিজের বুকের ওঠার আগেই ভারসাম্য হারিয়ে নিচেই পড়ে যায়। পর মুহূর্তেই অয়ন ঝুঁকে পড়ে তার উপর, মাথা নামিয়ে গলায় মুখ ঘষতে ঘষতে ধীরে টেনে টেনে বলে। তোর যত রাগ আছে সব কালকের জন্য ধরে রাখ। আজ একটু ভালো বউ হয়ে যা, অয়নের লক্ষ্মী বউ। তার স্লো মোশনের গলায় বলা প্রতিটা শব্দেই আহির বুকের ভেতর কেঁপে ওঠে। মানুষটার কণ্ঠে আজ অন্যরকম ভার। অয়ন মুখ তুলে তার চোখে তাকায়। এ যে ভালো বউ, কথা বল না। আজ আমাকে নিজের করে নিতে পারবি না? পারবি না এই উন্মাদকে তোর ভালোবাসা দিয়ে শান্ত করতে? ট্রাস্ট মি, তোকে এতটাই ভালোবাসবো যে অভিযোগ করার সুযোগ পাবি না। আহি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো কথা বলছে না। তার এই নীরবতা অয়নকে কেমন অসহায় করে তোলে। সে 2 হাত দিয়ে আহির বাহু আলতো ঝাঁকায়। আমার হবে না তাহলে? কোনো উত্তর নেই। অয়ন ঠোঁট উল্টায়, দম নিয়ে নিচু স্বরে বলে। ওকে ফাইন, আজ নয় নিজেকে নিজেই শান্ত করি। সে সরে আসতেই উদ্ধত হয়। ঠিক তখনই আহি তার শার্ট খামচে ধরে। অয়ন থেমে যায়। আহি একটু নিচু হয়ে কাপা ঠোঁটে আলতো করে তার গলায় স্পর্শ রেখে ফিসফিস করে। আপনার ভালো বউ থাকতে আপনি নিজেই নিজেকে শান্ত কেন করবেন? আপনার বউ কি অবুঝ? অয়নের চোখে এক ঝলক আলো জ্বলে ওঠে। আমার বউ তো আমার কষ্ট বুঝতেছে না। সে তো আপনার কষ্ট বোঝে, কিন্তু অয়ন অধীর হয়ে ঝুঁকে আসে। কিন্তু কি পাখি? আহি চোখ নামিয়ে ফিসফিস করে। আপনাকে ভয় পায় অনেক। সঙ্গে সঙ্গে অয়ন তার কোমর জড়িয়ে ধরে। তার ঠোঁটের কোণে গভীর চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে আওড়ালো। তোর ভয়কে আজ ভালোবাসে রূপান্তর করে দেব। তখন তুই চাইলে তোর ভয়কে আজ ভালোবাসে রূপান্তর করে দেব বউ। তখন তুই চাইলেও আর দূরে সরে থাকতে পারবি না। সবসময় আমার আলিঙ্গনে আবদ্ধ হয়ে থাকতে চাইবি, আমার হয়ে, পুরোপুরি আমার। কথাগুলো বলার পর আর কোনো দূরত্ব রাখলো না তাদের মাঝে। অয়ন ধীরে ধীরে আহির মুখ 2 হাতে তুলে পড়ে।
পর মুহূর্তেই সে আহির ওষ্ঠ গভীর দীর্ঘ এক চুম্বন এঁকে দেয়। সে চুম্বনে তাড়াহুড়ো নেই, হিংস্রতা নেই, আছে ডুবে যাওয়ার মতো এক আকুলতা, যেন বহুদিনে জমে থাকা দূরত্ব, না বলা কথা সব একসাথেই গলে যাচ্ছে। আহির আঙুলগুলো অয়নের শার্ট আঁকড়ে ধরে, প্রথমেই কেঁপে ওঠে, তারপর ধীরে ধীরে নিজেকে ছেড়ে দেয়। সেই অনুভূতির ভেতর রাত নিঃশব্দে তাদের সাক্ষী হয়ে থাকে। দুজন মানুষ যারা একে অপরকে হারানোর ভয় পায়, আজ আরও দৃঢ়ভাবে একে অপরকে আঁকড়ে ধরে। অয়ন তার অর্ধাঙ্গিনীকে নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে, এমন এক নিরাপদ আশ্রয় যেখান থেকে কেউ চাইলেও তাকে কেড়ে নিতে পারবে না। অয়ন চোখ বুঝিয়ে তার বুকে মুখ লুকিয়ে ফেলে। লজ্জা আর ভয় আরও গুটিয়ে যায়। তাদের এই ভালোবাসার গভীরতা কতটুকু তা মাপার কোনো মাপদণ্ড নেই, শুধু জানা যায় তারা দুজনেই ডুবে যাচ্ছে অতল এক সাগরে, যেখানে একে অপর ছাড়া আর কিছুই নেই। বাইরে রাত নীরব, ভেতরে দুটি হৃদয়ের ধ্বনি, এক ছন্দে এক তালে। ভোরের আলো তখন ধীরে ধীরে রুম ভরিয়ে তুলছে। পর্দার ফাঁক গলে সূর্যের নরম রশ্মি এসে পড়ছে বিছানার ওপর। ঘুম ভাঙতেই আহি আবিষ্কার করে সে অয়নের বুকে শুয়ে আছে, শক্ত, উষ্ণ, নিরাপদ এক আশ্রয়। কয়েক সেকেন্ডে সেই স্থির হয়ে থাকে, তারপর ঘুম জড়ানো চোখে একবার তাকায় অয়নের দিকে, আবার চোখ বুঝে ফেলে, আবারও একটু কাছে সরে আসে, ছোট্ট পাখির মতো নিজেকে গুটিয়ে নেয় অয়নের বুকের ভেতর। অয়ন অনেকক্ষণ ধরেই জেগেছিল, সে চুপচাপ তাকিয়েছিল তার দোয়েল পাখিটার দিকে। আহির এই নীরবতা, এই নিশ্চিন্ত ঘুম তার বুক ভরে দেয় অদ্ভুত এক শান্তিতে। ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে ঝুঁকে আহির কানের কাছে ফিসফিস করে, বউ, গতকালকে ডক্টর হাজব্যান্ড আপনার কেমন সেবা করেছিল? তার সেবায় মন ভরেছে তো? কথা শেষ হতেই আহির চোখ হালকা কুঁচকে যায়। পরের মুহূর্তে সে ঝট করে অয়নের বুকে কামড় বসায়, কিন্তু অয়নের মুখে ব্যথার ছাপ নেই, বরং ঠোঁটের কোণে দুষ্টু এক বাঁকা হাসি। আহি এবার আরও শক্ত করে দুই হাত দিয়ে চিমটি কাটে, আবার হালকা কামড়। অয়ন হাসতে হাসতেই বলে, আর কয়েকটা দিন যেতে দেব, তারপর তোর শরীরে জোর আসবে। এইটুকু শক্তি নিয়ে আমার সাথে পারবি না। আহি এবার থেমে যায়, ধীরে ধীরে চোখ তুলে তাকায় তার দিকে। অয়নের মুখে তখন সেই খোলা প্রাণবন্ত হাসি। আহি কয়েক সেকেন্ড, কয়েক পলক অপলক তাকিয়ে থাকে, যেন প্রথমবার নতুন করে দেখছে মানুষটাকে। নিজের অজান্তেই বলে ফেলে, অয়ন ভাই, আপনি এত সুন্দর করে হাসেন কি করে? অয়ন ভ্রু কুঁচকে তাকায়, কি বললি? সে যেন বিশ্বাসই করতে পারছে না। পরের মুহূর্তেই হাত বাড়িয়ে আহির কপালে হাত রাখে। পাখি, তুই ঠিক আছিস তো? জ্বরটর কিছুই নাই তো? না মানে তুই আমার প্রশংসা করছিস? লাইক সিরিয়াসলি? আহি থমকে যায়, তার গাল দুটো লাল আভায় ঢেকে ওঠে। আমি মানে সে আর কিছু না বলে তাড়াতাড়ি মুখ লুকিয়ে ফেলে অয়নের বুকে। অয়ন হেসে ওঠে, হঠাৎ রুমের বাইরে থেকে বজ্রাপাতের মতো গলা ভেসে ওঠে, ওই শালা, বউ রেখে এবার বাইরে বের হ। একজন মরে যাওয়ার অবস্থা, আরে বউয়ের সাথে পীড়িত করছে। তোর যে 11:30টায় অপারেশন আছে, সব কি গুলে খেয়ে ফেলেছিস? আদিরের চিৎকারে পুরো রুম কেঁপে ওঠে। অয়ন যেন হঠাৎ বাস্তবে ফিরে আসে, তড়িঘড়ি করে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। 11:20। সে চোখ বড় বড় করে আহির দিকে তাকায়। এতক্ষণ সে তার দোয়েল পাখির মাঝে এতটাই ডুবেছিল যে সময় কখন সকাল পেরিয়ে দুপুরের দিকে চলে গেছে বুঝতেই পারেনি। তারপর হঠাৎ ঝুঁকে পড়ে আহির কপালে একের পর এক চুমু এঁকে দেয়। লাভ ইউ বউ, তোকে আরো অনেক 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 ভালোবাসতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আরেকজনকে বাঁচাতে হবে, তাই নিজে মরতে মরতে চলে যাচ্ছে। রাতেও রেড়ে থাকিস, কোনো বাহানা চলবে না। তোকে চাই মানে চাই। এই বলে সে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ে। আহি কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে থাকে, তারপর হেসে গড়িয়ে পড়ে। এই 5 মিনিট পর দরজা খুলে অয়ন বের হয়, পরনে শুধু টাওয়েল, চুল ভেজা। সে ক্যাবিনেট খুলে একের পর এক শার্ট বের করতে থাকে। কোনটা পরবো রে বউ? হোয়াইট, ব্ল্যাক, রেড, ব্লু? বাকিটা শেষ হওয়ার আগেই আহি হাত তুলে থামিয়ে দেয়। হয়েছে, এবার থামুন। আপনি হসপিটালে যাচ্ছেন, কোনো ডেটিংয়ে নয়। এত শার্ট দেখানো দরকার নেই, ব্লু শার্ট পরুন। অয়ন আয়নার সামনে দাঁড়িয়ে বলে। ভালো দেখা যাবে তো? আহি চোখ ঘুরিয়ে বলে, ইচ্ছে হলে পড়ুন, না হলে বসে থাকুন। মানুষ বিয়ে করতে গেলেও এত ভাবে না। হ্যাঁ। অয়ন হেসে ফেলে, আর কথা না বাড়িয়ে ব্লু শার্ট পরে নেয়, তার ওপর ব্ল্যাক ব্লেজার। দ্রুত ঘড়ি পরে নেয়, চুলে হাত বুলিয়ে নেয়, তারপর হঠাৎই আহির দিকে এগিয়ে আসে।
আহি কিছু বুঝে ওঠার আগেই অয়ন তার পা ধরে এক টানে নিজের কাছে টেনে নেয়। এই কথা শেষ হওয়ার আগেই অয়ন তার অধর নিজের দখলে নিয়ে নেয়। কয়েক মুহূর্তের জন্য সময় যেন থমকে যায়, তারপর ছেড়ে দেয় তার সারা মুখমণ্ডল জুড়ে একের পর এক চুমু ছড়িয়ে দেয়। তোকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না একদম বউ। তুই আমার সাথে হাসপাতালে চল। তুই তোর বরের ট্রিটমেন্ট করবি, আর আমি রোগীদের। সেম সেম বাট ডিফারেন্ট। আহি কপাল কুঁচকে তাকায়। অয়ন ভাই, আপনি না বলেছিলেন আমি না বলে কিছুই করবেন না, তাহলে এখন চুমু কেন দিলেন? অয়ন একটু ঝুঁকিয়ে তার কানের কাছে ফিসফিস করে। ওটা ফার্স্ট পিরিয়ডের জন্য বলেছিলাম। যেহেতু ফার্স্ট পিরিয়ড শেষ, এখন আমার যত ইচ্ছা বউকে ভালোবাসবো। আহি অসহায়ের মতো তাকিয়ে রইল, তার চোখে বিস্ময় মিশে আছে। এটা কিন্তু কথা ছিল না অয়ন ভাই। অয়ন শার্টের বোতাম ঠিক করতে করতে নির্বিকার গলায় পড়ল, নির্বাচন শুরুর আগে কি বলেছে সেটা ভুলে যা পাখি। এখন আমি জয়ী হয়েছে, সব আমার রুলসে চলবে। আহি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বলেই হলো। অয়ন সেই দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে আবার ঝুঁকে পড়ে। এক ঝটকায় আহির ঠোঁটে চুমু এঁকে দেয়, তারপর দরজার দিকে হাঁটা দেয়। আহি তাড়াতাড়ি পেছন থেকেই ডাকে, অয়ন ভাই শুনেন তো। অয়ন দরজার হাতলে হাত রেখে পেছন ফিরে তাকায় না, শুধু হাসতে হাসতে বলে, এখন ডাকিস না বউ, রাতে এসে সব পুষিয়ে দেব, পাক্কা প্রমিস। এ বলে কটকট করে বেরিয়ে যায়। আহি কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে। বাইরে তখনও আদিল দাঁড়িয়ে। অয়ন বের হতে সে মুচকি মুচকি হাসছে। অয়ন ভ্রু কুচকে তাকায়। শালা, দাঁত বের করে হাসছিস কেন? আদিল কাঁধে হাত তুলে দীর্ঘশ্বাস ফেলে। দেখে মনে হচ্ছে 1971 সালে যুদ্ধ করেছিস। তোর বউটাকে বলে দিস লিপস্টিক একটু কম দিতে, না হলে তোর মান ইজ্জত বলে কিছুই থাকবে না। অয়ন প্রথমে কিছু বুঝতে পারে না, তারপর আদিলের চোখের ইশারা অনুসরণ করে ফোনের স্ক্রিনে গিয়ে নিজের ঠোঁট দেখে। এক কোণে হালকা লালচে দাগ। সে এক গালে হাসে। রাখ তো লিপস্টিক। বউকে কতটা ভালোবাসি সেটা সবাইকে দেখাতে হবে না। বাই দ্য ওয়ে, ভাবছি সাদিকের সাথে একটু মিট করব, কি বলিস? আদিল থমকে যায়। তুই কি পাগল? কেন? আদিল কপাল ভাঁজ করে বলল, সাদিকা কিন্তু মন্ত্রীর মেয়ে। আর সবচেয়ে বড় কথা, আমার বোন যদি জানে তুই মন্ত্রীর মেয়ের সাথে প্রেম করতে যাচ্ছিস, তখন তোকে একদম খুন করে ফেলবে। পরেরটা পরে দেখা যাবে, এবার চল। দুজনেই কথা বলতে বলতে চলে যায়। মাহি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। বাতাসে তার চুল উঠছে, কিন্তু সে কিছুই টের পাচ্ছে না। তার দৃষ্টি শুধু একদিকে, আদিলের চলে যাওয়ার পথের দিকে। আদিল যত দূরে সরে যাচ্ছে, মাহির বুকের ভেতরটা ততটাই ছ্যাদ করে উঠছে। মনে হচ্ছে কেউ যেন ভেতর থেকে মুঠো করে ধরে টানছে। যতক্ষণ চোখে দেখা যায় ততক্ষণ সে ঝুঁকে ঝুঁকে তাকিয়ে থাকে, যেন দৃষ্টির সীমানা শেষ হয়ে গেলেও হৃদয়ের সীমানা শেষ হবে না। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে মাহি। পিছন ফিরে দেখে মন দাঁড়িয়ে আছে। মন আলতো করে এগিয়ে এসে তার চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে দেয়। মাহি, আমি কি ভাইয়ার সাথে তোদের ব্যাপারে কথা বলবো? মাহি ধীরে মাথা নাড়ে। সে গলায় ভাঙ্গা সুরে বলে, দরকার নেই, সে অন্য কাউকে ভালোবাসে, আর আমি কারো ভালোবাসা ছিনিয়ে নিতে চাই না। মন হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাহলে কাঁদিস কেন? কাঁদলেই কি ভাইয়াকে পেয়ে যাবি? মাহি তপ্ত শ্বাস ছাড়ে, ঠোঁটে তাচ্ছিলের হাসি ফুটে ওঠে। ভাগ্যে না থাকলে হাজার কাঁদলেও পাওয়া যাবে না। এই কথাটা বলার সময় তার চোখ দিয়ে আরও টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ে। তাকে ভালোবাসার ভাগ্য হলো, কিন্তু তাকে পাওয়ার ভাগ্য হলো না। সে বুঝলো সেটা সত্যি সত্যি আমার, অথচ দিন শেষে সে পুরোটাই অন্য কারো। মোনা সহ্য করতে পারে না, হঠাৎ করে মাহিকে শক্ত করে জড়িয়ে ধরে নিজেও টুকরে কেঁদে ওঠে। মাহি প্লিজ থাম বোন, তোর কষ্ট আমার সহ্য হচ্ছে না। তুই যখন কাঁদিস আমার বুকটা কেঁপে ওঠে। মাহি চোখ বন্ধ করে নেয়। অথচ আমার ওই অবস্থা দেখেও মানুষটার মন গলেনি। তাকে পাওয়ার জন্য পায়ে ধরেছিলাম, তবুও সে বুঝেনি। চাইলেই সব পাওয়া যায় না, আজ বুঝলাম ভাগ্য মানুষকে কত নিষ্ঠুর খেলা দিতে পারে। আমি সবসময় ভেবেছিলাম সে আমার, তাকে আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আঁকড়ে ধরে রাখবো, কিন্তু বাস্তবতা হলো সে শুধু ছিল আমার স্বপ্নের মানুষ, আমার হাসির আসল কারণ, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। অথচ সেই উপহার আমি কোনো দিন নিজের হাতে পাইনি। ভালোবাসার মতো অমল একটা অনুভূতি আমি পেয়েছি, কিন্তু সেই ভালোবাসার শেষ পরিণতি আমি আর পাইনি।
হয়তো আল্লাহ চায়নি এমনটি ছিল, সে আমার হবে না, কিন্তু তাকে ভালোবাসার সৌভাগ্য শুধু আমার ভাগ্যে লেখা ছিল। সে আমার পাশে থাকুক বা দূরে থাকুক, আমার জীবনে সে সবসময় থাকুক। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম না, ভালোবাসা মানে উপলব্ধি করা, ভালোবাসা চিরদিনের জন্য। মুন চোখ ভেজা অবস্থায় তাকিয়ে থাকি তার বোনের দিকে। মাহি মৃদু হেসে বলে, হয়তো আমি তার কাছে কোনোদিন নিজের মানুষ হয়ে উঠতে পারবো না, সে চিরকাল নিজের জায়গায় করে নিয়েছে। তাকে ভালোবাসার সেই অনুভূতি আমার কাছে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য, আর সেই সৌভাগ্য নিয়ে আমি বাঁচবো আজীবন। মন খুব মনোযোগ দিয়ে মাহির প্রতিটা কথা শুনছিল। মাহির চোখের অশ্রু, কাপা কণ্ঠ, বুকে ভেঙে আসা দীর্ঘশ্বাস, সব কিছু যেন তার হৃদয়ে গিয়ে বিচ্ছিল। সে নিজেই কখনো ভালোবাসার গভীরভাবে বুঝে উঠতে পারেনি, তবে যখনই রাকিবের সাথে কথা হয় অকারণেই তার বুকের ভেতরটা নরম হয়ে আসে। অদ্ভুত এক শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। মনটা শান্ত হয়ে যায়, ঠোঁটের কোণে অনিচ্ছাকৃত হাসি ফুটে ওঠে। তাহলে কি সেটাই ভালোবাসা? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে তার ভেতরে। অবশেষে কৌতূহল সামলাতে না পেরে সে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, মাহি, ভালোবাসা কাকে বলে? মাহি কিছুক্ষণ চুপ করে রইল, তার দৃষ্টি তখনও দূরে রাস্তার দিকে। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছিল, তবুও সে খেয়াল করছিল না। এক সময় গভীর নিঃশ্বাস ফেলে বলল, ভালোবাসা কাউকে বলে ঠিক সেটা যায় না মন, তবে যাকে ভালোবাসি তার তার সব কিছুই ভালো লাগে, তার হাসি, তার রাগ, এমনকি তার দেওয়া আঘাতটাও নিজের বলে মনে হয়। সে কষ্ট দিলে কাঁদি, তবুও সে কষ্ট আঁকলে ধরে কাঁদতে ইচ্ছে করে। মন অবাক চোখে তাকিয়ে থাকে। মাহি আবার বলে, ভালোবাসার মানে হলো কাউকে হারানোর ভয় মনে হয়। সে যদি একটা মুহূর্তের জন্য দূরে সরে যায়, তাহলে দম বন্ধ হয়ে যায়। তার সাথে অন্য কারোর সাথে দেখা বুকের ব্যথা জ্বলনি উঠে, অকারণে হিংসা হয়। মনে হয় তাকে নিজের করে লুকিয়ে রাখি, যেন পৃথিবীর কেউ তাকে খুঁজে না পায়। কখনো কখনো রাগে অভিমানে মনে হয় তাকে শেষ করে ফেলি, যেন সে আর কারো না হয়। কিন্তু পরক্ষণে বুঝি ভালোবাসা কাউকে ধ্বংস করার নাম নয়। ভালোবাসা মানে তাকে ভালো থাকা দেখা চাওয়াটাই, সে আমার হোক বা না হোক। ভালোবাসা মানে হলো কাউকে নিজের থেকেও বেশি গুরুত্ব দেওয়া, নিজের সুখ দুঃখ ভুলে তাকে ভালো থাকার দেওয়া। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। এটা ঠিক যে অযথাই, যেমন হঠাৎ বৃষ্টি নামে, থাকুক বা না থাকুক। ভালোবাসার মানে হলো কাউকে নিঃসন্দেহভাবে ভালোবাসা পারা। সে আমার না হলেও ভালোবাসা তার জায়গাটা চিরকাল নিজের মতো করে থাকা। মন আনমনে বলে উঠল, জানিস, আমি যখন কোনো ছেলের সঙ্গে কথা বলি, তাহলে রাকিব ভাইয়া আমাকে অনেক বকা দেয়, আমাকে অন্য ছেলের সাথে কথা বলতে বারণ করে। এরপরেও যদি না শুনি তাহলে কাঁদবে। তাহলে তুই এটাকে কি বলবি?